হাই প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস আলো আঁধারের নূর, লেখিকা মাইমা তাহসিন জানা, পর্ব 10, ভয়েস বাই আরবি। বিকেলের দিকে ঘুমিয়েছিল মেহিনুর। সদ্য ঘুম থেকে উঠে ঢুলু ঢুলু পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। চুলগুলো এলোমেলো, চোখে তখনও ঘুমের রেশ, কিন্তু তার চেহারায় সেই স্নিগ্ধ হাসিটা স্পষ্ট। ড্রয়িং রুমে উপস্থিত সকলের দৃষ্টি গিয়ে পড়ল মেহিনুরের দিকে। ফাহসামুদ্দিন খান নিজের বড় নাতনিকে দেখছেন, ঠিক যেন নূরজাহান বিবির প্রতিচ্ছবি। গায়ের রং, চুল সব কিছু সেরকম, আর মেজাজ তেজটাও হুবহু একই রকম। ফাহসাম খান হাসলেন। এই মেয়ের দুষ্টু বুদ্ধির কাছে তিনি বরাবরই হার মানেন। হেসে কাছে ডাকলেন মেহিনুরকে। এই যে আমার ছোট বউ চলে এসেছে, কাছে আসো ডার্লিং। মেহনুর দাদুরটাকে কাছে এগিয়ে গেল। সে জানে দাদু মজা করে তাকে ছোট বউ বলেন। সেও এই মজাটা দারুণ উপভোগ করে। হাসতে হাসতে দাদু দিদার ঠিক মাঝখানে বসতে বসতে নূরজাহান বিবির উদ্দেশ্যে বলল, দেখলে দাদুমা, দাদু কিন্তু উনার বড় বউর থেকে ছোট বউকে বেশি ভালোবাসেন। তাই তো তুমি পাশে থাকতেও কীরকম তোমার সতীনকে কাছে ডাকছেন। এই বলে সে দুষ্টুমির হাসি হাসল। নূরজাহান বিবি কপট রাগ দেখে বললেন, কি আর করার, বুইড়া মানুষ তো, তাই এই বুইড়া বয়সে ভীমরতি ধরছে। তাই তো বুড়ি বউকে আর নজরে আসে না, এখন শুধু কম বয়সী মায়াদের দিকে মন। মেহানুর ফিসফিস করে দাদুকে বলল, দাদু দেখছো দাদুমা কেমনে মিথ্যা কথা বলছে, তুমি বুড়ো হয়ে গেছো। এ কথা বলার সাহস পেল কোথায় উনি? ফাহসামুদ্দিন খান নাতনির কথা শুনে চেতে উঠলেন, চোখ বড় করে বললেন, একদম। কি বললেন নূরবানু? আমি বুড়ো? আমি এখনো এই বাড়ির সবচেয়ে স্মার্ট, সবচেয়ে হ্যান্ডসাম লোক, আর কম বয়সী বউ? আরে এই বয়সে যদি একটু মিষ্টি মুখ করতে না পারি তাহলে জীবনে কি করলাম? তুমি তো সবসময় গুরু গম্ভীর। ফাহসামুদ্দিন খানের ওহেম কথা শুনে ছেলেরা বিষম খেল। একে অপরের দিকে তাকাতেই তাদের চোখে মুখে প্রশ্ন, এ কি বলছেন তাদের বাবা? এদিকে বাড়ির বউয়েরা আঁচলে মুখ চেপে হাসছেন, হাসির দমক সামলাতে পারছেন না। এদিকে নূরজাহান বিবি পান চিবোতে চিবোতে মুখ বাঁকালেন, টিপকিনি কেটে বললেন, আহা, আইসে আমার স্মার্ট মানুষ। বলি, আপনি বুইরা না তো কে শুনি? পুলাকো বিয়া দিয়ে নাতি নাতনকে বিয়ার বয়স হয়ে গেছে, আর আপনি এখন এই কথা কইতাছেন? এই বলে মুখ লুকিয়ে হাসলেন। এরকম হাসি মজা খুনসুটি আরও কত সময় চলল। আগামীকাল মেহনুর ফারিসটা ফিরে যাবে ঢাকায়। এসব টুকটাক কথা বলে যে যার ঘরে চলে গেলেন। তবে ইনশিরা বেগম মেহনুরকে চেপে ধরলেন আজ ভালো করে। কি অবস্থা করেছি সেই চুলের, দেখ কতটা উস্কো খুস্কো হয়ে আছে। কয় মাস হলো তেল দিস না শুনি। মেহনুর চুল আশ্রাতে আশ্রাতে বললেন তিনি। মেহনুরের চুল এই বাড়ির সবার মধ্যে আলাদা বাদামি রং, যা দেখলে মনে হয় রং করা। তবে জন্ম থেকেই মেহনুরের চুলগুলো এমন, রোদ পড়লে মনে হয় যেন আগুন ধরে দিয়েছে। ইনশিয়া বেগম ছোটোবেলা থেকেই মেহনুরের চুলের যত্ন নিতেন, তেল দিতেন, হেয়ার প্যাক দেওয়া তিনিই করে দিতেন। তবে মেহনুরেরা চলে যাওয়ার পর এমনটা হয়নি আর। তাই আজ ভালো করে ধরেছেন। নিজে সোফায় বসে মেহনুরকে মেঝেতে বসালেন, হাঁটু সমান চুলগুলো ভালো করে আঁচড়াচ্ছেন। মেহনুরও হাসি মুখে বসে আছে, বিন্দুমাত্র বিরক্তি নেই। সে জানে তার ছোট মা তার চুলকে কতটা ভালোবাসে। চুলে টান খেতে ব্যথায় আহ করে উঠল মেহনুর। তা দেখে ইনশিয়া বেগম ব্যস্ত হয়ে বলল, কিরে, বেশি ব্যথা পেয়েছিস? মেহনুর হাতে উপন্যাসের বই নিয়ে তাতে মগ্ন। সে বইয়ে মুখ গুজে রেখেই বলল, না ব্যথা পাইনি, হালকা টান খেয়েছি। ইনশিয়া বেগম পাশে চিরুনি রেখে দাঁড়ালেন। যেভাবে আছিস সেভাবেই থাকবি, এক পাও নড়বি না, আমি তেল গরম করে নিয়ে আসছি। মেহনুর মাথা দুলে সম্মতি দিল। বর্তমানে তার এসবে খেয়াল নেই, সে উপন্যাসে মত্ত। ইনশিয়া বেগম যেতে মেহনুর এক হাতে চায়ের কাপে চুমুক দিয়ে আবারও বই পড়তে শুরু করলো, ওভাবেই ফ্লোরে বসে। ইনশিয়া বেগম তেল নিয়ে চুলায় গরম করতে দিয়েছেন। তখনই রান্নাঘরে নীলু এলো। ছুটতে ছুটতে এসে নিজেদের খাওয়ার জন্য স্ন্যাক্স নিতে নিতে মায়ের উদ্দেশ্যে বলল, বড় মা আর মেজমা তোমায় ডাকছে ওপরে, তাড়াতাড়ি যাও। বলেই তড়িঘড়ি করে বের হতে যাবে রান্নাঘর থেকে। তখন ধাক্কা খেল ফারিসের সাথে, যে এইমাত্র আসছিল রান্নাঘরে কফি নেওয়ার জন্য।
নীলু ধাক্কা খেয়ে ছিটকে কিছুটা পিছিয়ে গেল। মুখ দিয়ে কিছু বলতে নিয়েও বলল না, কারণ তার সামনে দ্য গ্রেট মেহরাজ ফারিস। তাকে কিছু বলার সাহস কারো নেই। তাই দাঁত কেলিয়ে হেসে বলল, হে হে, কেমন আছেন ভাইয়া? ফারিস বিরক্ত হয়ে তাকিয়ে রইল। সব কয়টা একই রকম, সারাদিন লাফালাফি ছাড়া ধীরে সুস্থে কোনো কাজ নেই। ফারিস কিছু না বলে ছোট করে ভালো বলে পাশে কাটিয়ে ভেতরে গেল। ফারিসকে কিছু না বলতে দেখে হাঁপ ছেড়ে বাঁচল নীলু। সহসা নিচ থেকে চিপসের প্যাকেট তুলে ছুটল মারোয়ার রুমের উদ্দেশ্যে। ফারিস ভেতরে গিয়ে ছোটো মাকে দেখতে পেয়ে বলল, ছোটো মা, আমাকে এক কাপ কফি দিতে পারবে? ইনশিরা বেগম তেল গরম করে ঠান্ডা হতে দিয়েছিলেন, সেটা হাতে নিয়ে বের হলেন। তখনই ফারিসকে দেখলেন। এদিকে ভাবিরা কী জন্য ডেকেছে সেখানেও যেতে হবে। তাই ফারিসকে ব্যস্ত হয়ে তেলের কাচের বাটিটি বাড়িয়ে দিয়ে বলল, বড় আব্বু, এটা মেহনুরের কাছে নিয়ে যাও, আমি তোমার কফি পাঠাচ্ছি। এই বলে ফারিসকে কিছু বলার সুযোগ না দিয়ে জোর করে ধরিয়ে দিয়ে বের হলেন। সিঁড়িতে যেতে যেতে সার্ভেন্টকে বলতে গেলেন ফারিসের কফি দিতে। এদিকে ফারিস তেলের বাটি হাতে নিয়ে স্তব্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে। এখন কি করা উচিত তার? এই ভেবে ধীরে ধীরে পা বাড়ালো ড্রয়িং রুমের সোফার উদ্দেশ্যে। যেতেই তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। প্রথমে কিছুটা ভয় পেয়ে গিয়েছিল ডাইনি ভেবে। মেহনুর উল্টো ঘুরে একপাশে বইয়ে মগ্ন। এদিকে তার চুল পুরো পিঠ জুড়ে মেঝে পর্যন্ত ছড়িয়ে আছে। এই দৃশ্য অন্ধকারে কেউ দেখলে ডাইনি ভেবে হার্ট অ্যাটাক করবে নিশ্চিত। ফারিস নিজের উপর বিরক্ত। ফিউচার এমপি কিনা ভূত ভেবে ভয় পেয়েছে। হালকা হাসল সে। এগিয়ে গেল মেহনুরের কাছে। মেহনুরের তাতে কোনো হেলদোল নেই। কারো উপস্থিতি টের পেয়ে ভাবলো ছোটো মা বোধ হয়। তাই তাড়াহুড়ো দেখিয়ে বলল, জলদি করো ছোটো মা, আমার ঠান্ডা লাগছে। এভাবে থাকতে তাড়াতাড়ি তেল দিয়ে বেনি করে দিও। ফারিস কিছু একটা ভেবে মুচকি হাসলো। হাতের বাটিতে একবার চোখ বুলিয়ে সে গিয়ে মেহনুরের পিছনে বসলো। মেহনুর এখনও টের পায়নি। ফারিস বসতেই তার কেমন যেন মাতাল মাতাল লাগছে মেহনুরের শ্যাম্পু করা চুলের কড়া ঘ্রাণে। সে নীরবে বড় করে নিঃশ্বাস নিল। তারপর তেলের বাটি হাতে নিয়ে কিছু তেল ধীরে ধীরে মেহনুরের মাথায় স্পর্শ করল। মেহনুর ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে উঠল। তবে অভাব থেকে প্রশ্ন করল, এই কি ছোটো মা, তোমার হাত এত ঠান্ডা কেন? আর এত শক্ত হলো কিভাবে? ফারিস তা শুনে ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসলো, তবে জবাব দিল না। মেহনুরা কিছু না বলে বইয়ে মগ্ন। ফারিস ধীরে ধীরে তেল দিয়ে দিচ্ছে, চুলের প্রতিটি ভাঁজে দক্ষভাবে ম্যাসাজ করে দিচ্ছে। মেহনুর বইতে মুখ গুজে রেখে মাথায় হাত দিয়ে মাঝে মাঝে দেখিয়ে দিচ্ছে, এখানে ওখানে দাও। ফারিসও নীরবে ঠোঁট কামড়ে হেসে দিয়ে দিচ্ছে। সারাদিন চুল পড়ে, দু চোখের ঘুম কাড়ে, চুলে পড়া ঘর ভরে, আমার টেনশন বাড়ে। কত কিছু মেখে গেলাম, কিছু হলো না, একদিন সব চুল পড়ে যাবে 16 আনা। টাকলু হয়ে যায় যদি সবাই বাই এনি চান্স। এরকম আজগুবি গান গেয়ে কোমর দুলিয়ে দুলিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলের জট ছাড়াচ্ছে মেহেরিন। তার হেয়ার ফল হয়, ঘন কালো চুলগুলো ঝরে শেষ হয়ে যাচ্ছে, তাই এমন উদ্ভট গান গাচ্ছে। তখনই বিছানার উপর পড়ে থাকা ফোনটি বেজে উঠল সেই পরিচিত সুর, ধুম্মা চালে ধুম্মা চালে ধুম। এই রিংটোন শুনে মেহেরিন কতক্ষণ ঠোঁট কামড়ে হাসলো। সে ইচ্ছা করে ছোটোবেলার টয় ফোনের টোনটা দিয়েছে। চিরুনি হাতে নিয়েই রিংটোনের সাথে দোলাতে দোলাতে এগিয়ে যাচ্ছে বিছানার দিকে। ফোনের স্ক্রিনে সিমি নামটা ভাসতেই সহসা হাসি ফুটল তার। অনেক দিন পর কথা হচ্ছে তার প্রাণভ্রমরার সাথে। সাথে সাথেই কল রিসিভ করলো। মেহেরিন কিছু বলতে না দিয়ে ওপাশ থেকে তড়িঘড়ি করে খেকিয়ে বলে উঠল সিমি, এই বজ্জাত মহিলা, কোথায় গিয়ে মরেছিস এতদিন? কলেজে আসছিস না কেন? তোর মাথায় কি গিলু টিলু কিচ্ছু নেই? তাড়াতাড়ি উত্তর দে। মেহেরিন বলল, আরে মাই সিমি কার্ড হাইপার হোস ক্যান বেবি, আমি দাদু বাড়িতে চট্টগ্রাম। সিমি আশ্চর্য হয়ে বলল, কি? কখন গেলি? কীভাবে আর কবে? সব ঠিক হলো? কাল আসছি, এসে বলবো সব। আগে বল কেমন আছিস? আমি ভালো আছি। শোন দোস্ত, তোর হিরোর ভিডিও আপলোড হয়েছে, তাড়াতাড়ি চেক কর। কি সত্যি? মেহেরিন শুনে লাফিয়ে উঠল।
সিমি হাসলো। এই মানুষটিকে নিয়ে সে যে কতটা পাগল তা সিমি জানে। সে হেসে বলল, হ্যাঁ, তাড়াতাড়ি চেক কর তোর হিডেন ক্রাশের ভিডিও। মেরিন খুশিতে কিছু না বলে সাথে সাথে কল কেটে দিয়ে নেট অন করে ইনস্টাগ্রামে সেই কাঙ্ক্ষিত আইডিতে প্রবেশ করলো। ঢুকতেই দেখলো কিছুক্ষণ আগে আপলোড হয়েছে ভিডিও। সেনিথানে এই স্লোট গানটির সাথে একটি রিল, যেখানে কেউ একজন মুখ লুকিয়ে ফিটনেস ভিডিও করেছে। মেহরিন তা দেখে সহসা বুকে হাত দিয়ে বলল, হায়, আমি মার যাও। তার ফোন দুহাতে ধরে গোল গোল করে ঘুরতে লাগলো। সমস্ত আবেগ তার কণ্ঠ। আহারে আহারে, কোথায় পাবো তোমারে? তুমি শুধু রিল বানাও, কোনোদিন কি মুখটা দেখাবে না? থেমে আবার বলল, ওহে অচেনা মানুষ, তুমি কি জানো তোমার স্বপ্নে বিভোর হয়ে আমার রাতগুলো কাটে বিনা নিদ্রা জাগে? তোমায় দেখিলে কেন জানি এই হৃৎস্পন্দনরা দ্বিগুণ হয়ে ছুটতে শুরু করে। তুমি কি তা অবগত? এই বলে লাজুক হাসলো মেহরিন। উফ, কিভাবে জানবে তুমি? আমি তো তোমায় চিনি না, আর না তুমি আমায়। এই জীবনে আর কত খুঁজবো তোমায় বলো তো? কোনো ম্যাজিক করে চলে এসো না জাহান্নামার কাছে। এভাবে দেখতে দেখতে আমি শেষ হয়ে যাব। তুমি আমার ক্রাশ আর আমি তোমার অদেখা ভক্ত। তোমায় না পেলেও থাকবো আজীবন। যৌবনের প্রথম হৃদস্পন্দন যে তোমাকে দেখেই বেড়েছিল, সেটা কি তুমি জানবে কখনো? এই বলে মন খারাপ করে তাকিয়ে রইল ফোনের দিকে। সে সে জানে এটা অসম্ভব। এই মানুষটাকে সে চেনে না, আর না কখনো দেখেছে চেহারা। শুধু ফেস হাইড ভিডিও দেখে যে কারো প্রেমে পড়া যায় তা হয়তো মেহেরিনকে দেখলে বোঝা যেত। এসব ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ছাড়ল। তবে আবারও মুখে হাসি ফুটিয়ে তুলে এক হাতে ফোন আর অন্য হাতে ভিডিওটা প্লে করে কাপল ডান্সের মতো করে হাত নাড়াতে নাড়াতে গেয়ে উঠল, देखा तुमको जब से बस देखा तुमको यार, तुमसे कोई अच्छा है না तुमसे कोई प्यार। এসব ভাবনার মাঝেই হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করলো অনেকগুলো চিপস, চকলেটস হাতে নীলু আর মারওয়া আর মিরান। এসে মেহেরিনকে এভাবে নাচতে দেখে দাঁড়িয়ে গেল স্তব্ধ হয়ে। মারওয়ার নজর মেহেরিনের হাতের ফোনে যেতেই কোনো ছেলের অবয়ব দেখে দুষ্টু হেসে এগিয়ে গিয়ে ছো মেরে ফোনটি নিয়ে নিল। আচমকা এমন হওয়ায় মেহেরিন তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। মেহেরিনের ফোন নিয়ে মারোয়া হেসে ফোন নাচিয়ে দেখে বলল, হ্যাঁ হ্যাঁ, কে সে? বলে ফেলুন মেহু, না হলে এক্ষুনি মামুনিদের কাছে গিয়ে দেখাবো। তলে তলে টেম্পো চালানো তো হচ্ছে না। মেহেরিন রাগে কটমটে দৃষ্টিতে তাকালো। উঠে মারোয়ার কাছে ছুটতে লাগলো। পুরো রুম জুড়ে ছুটে মারোয়া লাফিয়ে উঠল বিছানায়। পিছু পিছু থেকে ধাওয়ার জন্য মেহেরিনও উঠল। মারোয়া আবার দৌড়ে লাফ দিয়ে নিচে নামলো। মেরিনও নামলো। মেহেরিন চেঁচিয়ে বলল, দেখ মারু, ভালো হচ্ছে না কিন্তু, দিয়ে দে আমার ফোন। মারোয়া দাঁত কেলিয়ে হেসে দৌড়াতে দৌড়াতে বলল, আগে বল কে সে, তারপর দেব। তাদের দেখে মিজান আর নীলুও তাদের পিছু পিছু ধরার জন্য ছুটছে, কিন্তু ধরতে পারছে না। এভাবে দৌড়াতে দৌড়াতে শেষে মারোয়া দরজা দিয়ে বাহিরে বের হলো। তাদের রুম দোতলায়, তাই বাহিরে বের হতেই রেলিংয়ের কাছে যেতে হলো। নিচে চোখ যেতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল সে। তার পিছু পিছু মেহরিন বেরিয়ে আসলেই সে ধাক্কা খেলো মারোয়ার সাথে। এরপর নীলু এসে মেহরিনের সাথে, তারপর মিরান এসে নীলুর সাথে ধাক্কা খেলো। তাদের তাতে মেহরিনের ফোন মাটিতে পড়ে গেল। এতে তাদের কোনো হেলদোল নেই। তারা বিস্মিত নয়নে নিচের দিকে চেয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। তারা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কারোর মুখে কোনো কথা নেই। নিজের রুম থেকে ফারহান এসব দেখে ভ্রু কুঁচকালো। সে তাদের চেঁচামেচি শুনে বেরিয়ে এসেছে। সাথে মাহির এতক্ষণ ছিল ফারহানের রুমে। সেও ফারহানের পিছন পিছন এসে দাঁড়ালো। তাদের ভাই বোনদের এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রুম থেকে বের হতে নিল নিহাল, ফারহানের পিছু পিছু মাহিরও। তাদের দৃষ্টি অনুসরণ করে নিচে তাকাতেই ফারহান, মাহির, নিহাল চমকে উঠল, যেন 440 ভোল্টে শক খেয়েছে। এতক্ষণে বুঝলো কেন তাদের ভাই বোন এভাবে দাঁড়িয়ে আছে। এদিকে মাহির এসব দেখে বুকে হাত দিয়ে বলে উঠল, আমার বোন মহা জাদু জানে রে। এই বলে মাথা ঘোরানোর ভান করে ঠাস করে মেঝেতে চিত হয়ে পড়ে যায়। মাহির পড়ে যেতেই সহসা সকলের ধ্যান ভাঙল। তারা উপরের দিকে চেয়ে চোখ কসকালো। তারা ভুল দেখছে না তো? ভবিষ্যৎ এমপি দ্য গ্রেট মেহরাজ খান ফারিস মেহনুরের চুল বেনুনি করছে, যার একটা হুঙ্কারে মানুষের প্যান্ট ভিজে ওঠে, যার সামনে উঁচু স্বরে আওয়াজ করার ক্ষমতা কারণ নেই, আর আজ সে কিনা চুল বাচ্ছে। আদৌ কি তা সম্ভব?
এদিকে তেল দেওয়া শেষ করে নিঃশব্দে নিজের ফোন মিউট করে ইউটিউবে চুল বেনি করার ভিডিও দেখে দেখে মেহনের মাথায় মনোযোগ দিয়ে বেনি করছে, যেন সে খুবই গুরুত্বপূর্ণ কাজ করেছে। বেনি শেষ হতেই হাঁপ ছাড়ল, ঠোঁটে তার বিশ্বজয়ের হাসি, যেন কোনো জটিল অঙ্ক সমাধান করতে পেরেছে। লম্বা বেনিটার দিকে একবার চোখ বুলালো। পারফেক্ট না হলেও অতটা খারাপ হয়নি, করতে পেরেছে এটাই অনেক, যেন কোনো অসাধ্য সাধন করেছে। মেহনুর এখনও কিছু বোঝেনি। সে বই পড়তে পড়তে হাত দিয়ে পেছনে চেক করলো, দেখলো বেনি করা হয়েছে। এ দেখে ধন্যবাদ ছোটমা বলে দাঁড়াতে অনুভব করলো তার চুল টান খাচ্ছে। আসলে ফারিস বেনি করার পর লম্বা বেনি করা চুল সাপের মতো করে হাতে পেঁচিয়ে রেখেছে। টান খেয়ে ব্যথায় আহ করে উঠল মেহনুর। কি করছো ছোটো মা, ছাড়ো বলে সামনে তাকাতলে দেখলো তার মা চাচিরা তিনজনই অবাক হয়ে চেয়ে আছে, আসলে মুখ চেপে হাসছে তার দিকে চেয়ে। মেহনুর চমকে উঠল, ছোটো মা এখানে, তাহলে তার চুল বাঁধল কে? সহসা চোখ ঘোরাতেই 440 ভোল্টের ঝটকা খেলো। চেঁচিয়ে উঠল, ফারিস ভাই আপনি? মেহনের মাথা ঘুরে পড়ার উপক্রম, মানে এতক্ষণ তার মাথায় ফারিস ভাই তেল দিয়ে দিচ্ছিল, মানে সে ভুল দেখছে না তো? বিস্মিত নয়নে চেয়ে রইল মেহনুর। এদিকে মা চাচিরা হাসতে হাসতে কিছু না বলেই চলে গেলেন রান্নাঘরের উদ্দেশ্যে। ফারিস উঠে দাঁড়িয়ে মেহনুরকে চুল দিয়ে টেনে দাঁড় করালো। মেহনুর পাথরের ন্যায় বোকা বোকা চেহারায় বাকরুদ্ধ হয়ে চেয়ে আছে ফারিসের দিকে। মেহনুরের এমন বোকা চেহারা দেখে বেশ হাসি পাচ্ছে তার, তবে নিজেকে স্বাভাবিক রেখে হাতে পেঁচিয়ে রাখা চুলগুলো হালকা টান দিয়ে মেহনুরকে টেনে হালকা নিজের কাছে নিয়ে এলো। এরপর বাঁকা হেসে ফিসফিস করে নেশালো কণ্ঠে সুর তুলে বলল, তোমার এলোমেলো চুলে আমার সাদা মনে হারিয়ে যেতে চাই কোনো হুটতোলা রিকশায়। এই বলে বাঁকা হেসে পাশ কাটিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। মেহনুর এখনও একইভাবে বেনিতে হাত দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার বিশ্বাস হচ্ছে না এসব, সে কি স্বপ্ন দেখছে? এতক্ষণ এসব তিনতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন নূরজাহান বিবি ও ফারসামউদ্দিন খান। তারা একে অপরের দিকে চেয়ে মুচকি হেসে নিজেদের রুমে গেলেন। ফারিস পকেটে হাত রেখে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেই ভুরু কুচকালো। দেখলো এক একজন ভ্যাবলার মতো তাকিয়ে আছে তার দিকে। তাদের চেহারা দেখে ফারিসের বেশ হাসি পাচ্ছে। ঠোঁট কামড়ে হালকা হাসলো তাদের আড়ালে। নিজেকে স্বাভাবিক রেখে তাদের পাশ কাটিয়ে নিজের রুমে যেতে গম্ভীর স্বরে বলল, মুখ বন্ধ কর, নাহলে নূরমহলের ড্রেনের সকল মাছিরা ফ্রিতে তাদের বাসা পেয়ে যাবে। বলে তাদের আড়ালে ঠোঁট কামড়ে হাসলো। হেসে সজোরে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানোর আওয়াজ হতে সকলের মুখ বন্ধ করলো। এদিকে ফারহান ভ্রুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে ভাইয়ের প্রস্থান দেখল। তার কাছে তার ভাইয়ের হাবভাব সুবিধার ঠেকছে না, নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে, সেটা সে ভালো করে বুঝতে পারছে। এদিকে মেহরিন কোনো দিয়ে গুতা দিল মারোয়াকে, মারোয়া দিল নীলুকে, নীলু দিল মিরানকে। তারপর মেহরিন ফিসফিস করে বলল, আমি যা ভাবছি তোরাও কি সেটা ভাবছিস? সকলে কোনো কথা না বলে শুধু উপর নিচ মাথা নাড়ালো, মানে তারা একই ভাবছে। গাঢ় দৃষ্টিতে মেহরিনদের দিকে নজর দিতেই ফারহান আরও বিরক্ত হলো। সহসা চার বিচ্ছুকে ধমক দিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি, কোনো সিনেমা চলছে? যা নিজেদের রুমে, যা বাদরের দল। থামতেই হঠাৎ চোখ গেল মেহরিনের ফোনের দিকে। সেখানে একটা ভিডিও চলছে। তা দেখে ভ্রু গুটালো, ভালো করে দেখেই স্বাভাবিক হলো। ঠোঁটে ফুটে উঠল হালকা রহস্যময়ী হাসি। অফিসের এই অবস্থা দেখ দেখে মনে হচ্ছে কোনো ধ্বংসস্তূপ। ডেস্ক, চেয়ার, ফাইল সব জিনিসপত্র ভেঙে চুরমার হয়ে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। টেবিলের উপর সব কিছু গুঁড়ো করে মাটিতে ফেলে দিয়েছে। আর পুরো অফিস রুম সব কিছু ভাঙচুর করে আছে চারিদিক। এক কোণায় নির্ঝর দাঁড়িয়ে আছে, সে ভয়ে কাঁপছে। সে নড়ছে না, কারণ সে জানে কথা বাড়ালে তার মৃত্যু নিশ্চিত। সে নীরবে তার স্যারের উন্মাদদের ন্যায় ধ্বংসলীলা দেখছে। আর সে রাগের ফল হলো এই উন্মাদনা। দেশে এসে উনি অফিস রুমে সব কিছু তছনছ করে দিয়েছে। ভয়ে লোকটার গলা শুকিয়ে কাট। লোকটির গলা রগে রগে আগুন। দাঁতে দাঁত চেপে হিংস্র বাঘের মতো গর্জন করে সে চেঁচিয়ে উঠল, নির্ঝর সবার কলিজা চাই আমার, নিজের হাতে খুবলে বের করে আনবো এই শাহান আরভির পাটোয়ারির কলিজার হাত দেওয়া। দেখতে চাই ওদের বুকের পাটা কত,
কাউকে ছাড়বো না, একটাকেও না। শাহান আরভিক পাটোয়ারি কখনো হার মানবে না। এ শেষ আমি দেখেই ছাড়বো। রাগে হিসিয়ে শেষ কথাটা বলল। কথাটা শেষ করেই সে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। হাতের বেশি শক্ত করে পশুর মতো আক্রোশে কাঁচের টেবিলটা উপর সজোরে ঘুষি মারল। একটা বিকট শব্দ করে কাঁচের টেবিলটা সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয়ে গেল। টেবিলের তীক্ষ্ণ ধাঁচে তার হাতটা গভীরভাবে কেটে গেছে। সেই কাটা জায়গা থেকে টপ টপ করে মেঝেতে রক্ত গড়িয়ে পড়ছে, যেন রক্তের ফোয়ারা। অথচ সেদিকে তার বিন্দুমাত্র হুঁশ নেই। তার চোখ তখনও শুধুমাত্র প্রতিশোধের আগুন, আর সে আগুনের তেজে শারীরিক যন্ত্রণা তখন তুচ্ছ। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।